নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য পেপার পেন স্টুডিও এই সপ্তাহে আবার হাজির আপনাদের কাছে কামিনী গল্পের তৃতীয় পর্ব নিয়ে। আমরা সবাই জানি গল্পের লেখক তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার করেছেন শুধুমাত্র গল্পের আবহাওয়াকে বজায় রাখতেই, কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দিতে নয়। আমরা আশা রাখব গল্প শোনার আনন্দে সব রকম সংস্কার মুক্ত হয়ে আপনারা গল্পটি উপভোগ করবেন। গল্পের লেখক শ্রী সৌরভ রায়, গল্প পাঠে শ্রী পুষ্কল ব্যানার্জি, পল্লবী চ্যাটার্জি, অর্পিতা বাগচি, শ্রী অভিজিৎ বিশ্বাস, দেবাশিস সিনহা, অনিরুদ্ধ এবং আবিরা কাঞ্জিলাল। সাউন্ড এডিটিং ও স্পেশাল মিক্সিংয়ে আকাশ ও অভিষেক। গল্পের আগের দুই পর্ব থেকে আমরা যা জানতে পারি, তেরোঘরা গ্রামে লুকিয়ে বসবাস করতে থাকে কামিনী ও তার পরিবার। ঘটনাক্রমে ওই গ্রামের জমিদারের ভাইয়ের লালসার শিকার হয় কামিনীর মা। নৃশংসভাবে ধর্ষণের পর জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান কামিনীর বাবাও। কামিনী পালিয়ে বাঁচলেও প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। তন্ত্র সাধনার মাধ্যমে নিজেকে আত্মাহুতি দিয়ে শক্তিধর পিশাচের রূপ ধারণ করে সে। ছলে ও কৌশলে জমিদারের ভাইকে হত্যা করে কামিনী। জমিদার পরিবারে নেমে আসে তার কালো ছায়া। জমিদার বাবু রঘুনাথপুরের কালী সাধক কালী কিঙ্কর বাবুর শরণাপন্ন হন। সাময়িক নিস্তার পেলেও নানান অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। একদিন রাতে হঠাৎ জমিদার গিন্নি কারুর আসার আভাস পেয়ে অসুস্থ হয়ে যান। ও জমিদার ঠিক সেই সময় দেখতে পান ঘরের দেওয়ালে এক অর্ধদগ্ধ পৈশাচিক নারী মূর্তি ছায়া, এবং সে অট্ট হাসিতে মত্ত। এরপর কামিনী তৃতীয় পর্ব। সঙ্গে থাকুন। রান্নাঘরের দেওয়ালে পৈশাচিক অট্টহাসিতে মত্ত সে অর্ধদগ্ধ নারী মূর্তি কেমন চোখের নিমেষে আবার উধাও হয়ে গেল। জমিদার বাবু আতঙ্কে শিউরে উঠলেও কথাটা গোপন রাখলেন। জমিদার গিন্নির ওই আচরণে সকলেই বেশ ভীত। তবে একটাই স্বস্তি সকলের, বাবা ঠাকুরের দেওয়া রক্ষা কবচ। কিন্তু এরকম শক্তিশালী পিশাচের কি ছলনার অভাব হয়? রাতে কোন রকমে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে গেলেন। জমিদার বাবু ঠিক করলেন তিনি ঠাকুরের নাম জপ করেই রাতটুকু কাটাবেন। তবে এতেও শান্তি নেই। স্পষ্ট তার কানে আসছে নানান রকম শব্দ। কখনো মনে হচ্ছে কেউ দরজায় কড়া নাড়ছে, আবার কখনো মনে হচ্ছে দরজা জানলাগুলো কাঁপছে। শব্দগুলো আবার নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে। জমিদার গিন্নিকে নিশ্চিন্তে ঘুমোতে দেখে জমিদার বাবু বুঝলেন তিনি একাই শুনতে পাচ্ছেন শব্দ। এই যে পিশাচেরই কাজ তিনি সহজেই বুঝলেন। এই সব অশান্তির মধ্যে কখন যেন চোখ লেগে গেছিল জমিদার বাবুর। হঠাৎ ঘুম ভেঙে গেল এক আর্ত চিৎকারে, সেই সাথে কান্না। আস্তে আস্তে কান্নাটা পৈশাচিক হাসিতে পরিণত হলো। উফ, কি বিকট সেই হাসি! শুনলে
শুনলে হাড় হিম হয়ে যায়। ঘরের ভেতর জ্বালানো প্রদীপের শিখা একদম নিভে গিয়ে আবার উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর আবার সব শান্ত। এদিকে খাওয়ার পর অভ্যেস মতোই রাত্রে মায়ের নাম জপ করতে করতে ধ্যানে বসলেন কালীকিঙ্কর বাবু। ধ্যান করতে করতে আচ্ছন্ন হয়ে পড়লে তিনি ধ্যানের মধ্যে শুনতে পান, তোর প্রাণের মায়া নেই? আমাকে মারতে এসেছিস? তুই ওই শয়তান বংশকে বাঁচাতে চাইছিস? পারবি না, কিছুতেই পারবি না। মরবি, মরবি, সবাই মরবি, কেউ পালাতে পারবি না। আমার এত সাধনা বিফলে যাবে না। সর্বশক্তিশালী আমি, পঞ্চভূত আমার নিয়ন্ত্রণে। তোদের রেহাই নেই, তোদের রেহাই নেই। কে তুই? কেন ক্ষতি করতে চাইছিস জমিদার বংশের? চলে যা এখান থেকে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি শেষ করে দেব ওদের। আর আর আমাকে যে বাধা দিতে আসবে সেও মরবে, সেও মরবে। তুইও মরবি, তুইও মরবি। চোখ খুলতে চাইলেও কালীকিঙ্কর বাবু যেন কিছুতেই চোখের পাতা খুলতে পারছেন না। তিনি আবছাভাবে দেখতে পাচ্ছেন শ্মশানে মাথার খুলি, মরার ছাই, আর এসব নিয়ে খেলছে একটা বাচ্চা। তারপর হঠাৎ একটা যুবতী একটা ছকের মধ্যে বসে নানা রকমের আঁকিবুকি কাটছে। সামনে একটা মরার খুলি, সিঁদুরের মতো লাল রঙের কিছু একটা রয়েছে তার সাথে, আর পাশে একটা মস্ত বড় ছুরি। কানে আসছে কিছু অস্পষ্ট কথা। নিজেকে বিসর্জন দে এই অগ্নিকুণ্ডে, প্রতিশোধ তোকে নিতেই হবে। আমি প্রতিশোধ নেবই। আমার মৃত মা বাবার দিব্যি, ওই বংশ আমি শেষ করে দেব। তোকে সর্বশক্তিশালী করে তুলবো আমি। শয়তান তোর হাতের বশে থাকবে। আত্মাহুতি দে, দেরি করিস না। এ যেন পৈশাচিক এক আবহ। যুবতীর আর্তনাদের সাথে সেই মহিলা তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ, আস্তে আস্তে সেই মন্ত্র উচ্চারণ বিকট এক হাসিতে পরিণত হলো। সাথে সাথে যুবতীর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর কালীকিঙ্কর বাবুর চোখের সামনে অন্ধকার, কিন্তু নাকে আসছে অপূর্ব সুন্দর এক গন্ধ। হঠাৎ সেই অন্ধকার থেকে কেউ যেন তার গলা টিপে ধরল। গলায় ধারালো নখ ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। অন্ধকার থেকে মুখটা ক্রমশ ফুটে উঠল চোখের সামনে। সেই অর্ধদগ্ধ মুখে
চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসা, প্রতিশোধের আগুনে জ্বলছে। মুখে যেন কোনো মাংস নেই, আর সেই সুগন্ধের বদলে এখন আসছে বিশ্রী মাংস পোড়া গন্ধ। সঙ্গে 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 কালী মন্ত্র উচ্চারণ শুরু করলেন কালী কিঙ্কর বাবু। মা কালীকে স্মরণ করতে করতে তিনি কোনো মতে বাঁচলেন সেই রাতে, কিন্তু মনে খটকা থেকে গেল। তিনি নিজেই বলে উঠলেন, এতদিনের সাধনার মধ্যে কখনো কোনো পিশাচ এভাবে আমার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেনি। আমার কাছে সেই রক্ষা কবচ আছে যা মায়ের চরণ থেকে ধারণ করা, সেটাও অতিক্রম করতে পারল কিভাবে? তবে কি জমিদার মশাইয়ের পরিবারের জন্য কোনো মহাসংকট অপেক্ষা করছে? আর সেই মহিলাতান্ত্রিক, সে কোথায় গেল? নিশ্চয়ই এই পিশাচের সাথে তার কোনো যোগসূত্র আছে। ভোর হতেই কালী কিঙ্কর বাবু জমিদার বাড়ি গিয়ে উপস্থিত হলেন। তিনি জমিদার বাবুকে জিজ্ঞেস করলেন, এই গ্রামে কখনো কোনো মহিলাতান্ত্রিক বা সাধিকা কেউ এসেছিল? কালী কিঙ্কর বাবুর কথা শুনে বেশ চিন্তায় পড়লেন জমিদার বাবু। এরই মধ্যে আরো এক বিপত্তি। 13 ঘরের একটা ঘরে ঠাকুর দালান। সেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এক ভৃত্য হন্তদন্ত হয়ে জমিদার বাবুকে ডাকতে এলেন। কালী কিঙ্কর বাবুকে সাথে নিয়ে জমিদার বাবু দেখলেন যে ঠাকুর ঘরে কারো একজনের রক্ষা কবচ মাটিতে লুটোচ্ছে, আর সেই সাথে সেই রক্ষা কবচের তাগাটা কেউ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো জমিদার বাবুর। সবাইকে ডেকে পাঠালেন বৈঠকখানা ঘরে। সবাই আসলেও হাসলেন না একজন। তিনি হলেন তাদের পালিত কন্যা সুশীলা। অনেক ডাকাডাকির পর সুশীলা এলে কালী কিঙ্কর বাবু বলেন, মা, আয় দেখি আমার কাছে। আপনি চলে যান। কেন এসেছেন? চলে যান এখান থেকে। আমি যাব না আপনার কাছে। কি বলছিস মা? বাবা ঠাকুর ডাকছেন যে। কেন কেন যাবি না? না 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 না, চলে যেতে বলো ওনাকে। সুশীলা আসতে না চাইলে কালী কিঙ্কর বাবু নিজেই সুশীলার দিকে তাকিয়ে চোখ বুজে মন্ত্র পড়তে লাগলেন। আর সুশীলা মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরলে কালী কিঙ্কর বাবু তাকে জিজ্ঞেস করলেন, ভয় পাস না মা, বল বল, কি হয়েছিল কাল রাতে? গতকাল রাতে অনেকবার জানলা দরজায় শব্দ হচ্ছিল। তারপর জমিদার বাবু আমায় ডাকেন, আর তখন বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিলেন। জমিদার বাবু সবাইকে সেই রক্ষা কবচ খুলে দিতে বলেন ঠাকুর ঘরে। এটাই নাকি আপনার নির্দেশ। সেগুলি শোধন করা প্রয়োজন, তাই আমি খুলে রাখি কবচ। তবে ঠাকুর ঘরে আমি ছাড়া কেউ ঢোকেনি, সবাই বাইরে দাঁড়িয়ে। তখন কারো কাছেই রক্ষা কবচ নেই, তাই সে রক্ষা কবচ খুলে রেখে ঠাকুর ঘরের বাইরে
পা দিতেই আর কিছু মনে নেই। জমিদার বাবু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে উঠলেন, আমি কেন এসব করতে যাব? আমি তো কাল ঘর থেকেই বেরোইনি। না 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 না, আমি এসব করিনি, আমি এসব করিনি। শান্ত হন জমিদার বাবু, জানি আপনি কিছু করেননি। কথা শেষ হতে না হতেই হঠাৎ এক দমকা হাওয়া আসে, আর ভেসে আসে মন মাতাল করা একটা সুগন্ধ। অবশ্য ক্ষণিকের মধ্যেই সেই গন্ধ আর পাওয়া গেল না। কালীকিঙ্কর বাবু একান্তে জমিদার বাবুকে বললেন, দেখুন জমিদার মশাই, আপনাদের খুব সাবধানে থাকতে হবে। ওই পিশাচ ছলনার আশ্রয় নিচ্ছে। দুদিন পর আপনাদের বাড়িতে শান্তি সংস্থানের জন্য পুজো যজ্ঞ করব আমি। এই দুদিন খুব সাবধান, যে কোনো সময় যে কোনোভাবে বিপদ আসতে পারে। আচ্ছা, আপনি একবার খানিক ভেবে বলুন তো, আপনাদের গ্রামে কোনো তান্ত্রিক আছে বা ছিলেন? বাবা ঠাকুর, আপনি এই প্রশ্নটা তো কিছুক্ষণ আগেও একবার জিজ্ঞাসা করলেন। কোনো কোনো তান্ত্রিকই তবে পিশাচকে? যা জিজ্ঞেস করলাম সেটা বলুন আগে। অনেক ভেবে জমিদার বললেন, অনেক বছর আগে গ্রামের শ্মশানে এক মহিলা তান্ত্রিক থাকতেন। পাশের গ্রামে গ্রামবাসীরা বিপদে আপদে তার কাছ থেকেই তাবিজ কবজ নিত। আমার সঙ্গে তার কোনোদিন সাক্ষাৎ হয়নি, তবে অনেক দিন হয়ে গেছে তাকে আর শ্মশানেও দেখা যায়নি। আচ্ছা, চলুন চলুন, এবার একবার শ্মশানে যেতে হবে। তবে শুধু আপনি আর আমি, সাথে গ্রামটাও ঘুরে দেখতে হবে। দুজনে রওনা হলেন। শ্মশানের পথে যেতে যেতে কালীকিঙ্কর বাবু বললেন, বাবা ঠাকুর, ওই তান্ত্রিকের কথা ওঠাতে একটা কথা মনে পড়ল। আমাদের গ্রামে এক ডোম পরিবার থাকতো। যে শ্মশানে ওই তান্ত্রিক থাকতেন, সেই শ্মশানেই ওই ডোম মরা পোড়াতে যেত। একদিন অদ্ভুতভাবে ওই ডোমের বাড়িতে আগুন লেগে যায়, আর ঠিক তারপর থেকেই ওই তান্ত্রিকও উধাও। তখন কানাঘুষো শোনা যেত ওই বাড়িতে আগুন লাগা আর তান্ত্রিকের উধাও হয়ে যাওয়া, এটা একটা আরেকটার সঙ্গে যুক্ত, একটা আরেকটার সঙ্গে জড়িত ঘটনা। পরে অবশ্য এইসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। ওই পরিবারের কোনো কন্যা সন্তান ছিল? এসব আপনি কি করে জানলেন বাবা ঠাকুর? উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ, ছিল। তবে সে মরে গেছে না বেঁচে আছে কেউ কেউ জানে না। কালীকিঙ্কর বাবুর মাথায় বিদ্যুৎ খেলে গেল। বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে উঠল। তবে কি কাল রাতের স্বপ্নটা বাস্তবের ঘটনার ইঙ্গিত? এদিকে পশ্চিম আকাশে এক ঘন কালো মেঘ করেছে, যা শঙ্কর নারায়ণ বুঝতে না পারলেও এর ভয়াবহতা কালীকিঙ্কর বাবুকে ভাবিয়ে তুলল। সেই শ্মশানের আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসতে যাবেন, এমন সময় একটা লোককে দেখলেন দুজনে। তাকে ডেকে কালীকিঙ্কর বাবু জিজ্ঞেস করলেন, একটু ভেবে বলো তো, এই শ্মশানে বা এই গ্রামে কোনো তন্ত্রসাধিকা এসেছেন? তন্ত্রসাধিকা? হ্যাঁ হ্যাঁ, থাকতেন, এই শ্মশানেই থাকতেন। থাকতেন বলছো কেন? এখন নেই? না বাবু, এই গ্রামের অনেকে ওনার কাছে যেত তাবিজ কবজ আনতে, কিন্তু দুদিন ধরে আর ওনাকে দেখা যায় না। কোথাও চলে গেছেন হয়তো। চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হতে শুরু হলো কালীকিঙ্কর বাবুর কপালে। তিনি মনে মনে বলে উঠলেন, এই তন্ত্র সাধকের এরকম ভাবে নিখোঁজ হওয়া, তার সাথে গতকাল রাতের সেই স্বপ্ন,
এই সব নিয়ে মায়ের চরণে গিয়ে বসতে হবে এই সমাধানের জন্য। কিন্তু তার আগে অবশ্যই বাড়ি ফিরতে হবে। ইতিমধ্যে শুরু হয়েছে আকাশে মেঘের গর্জন। এ যেন কারো হুঙ্কার। সোজা বাড়ির পথে হাঁটা লাগালেন দুজনেই। পথে পথে বাধা পাচ্ছেন তারা। রাস্তা যেন ক্রমশ দীর্ঘতর হচ্ছে। শেষে প্রায় সন্ধে নাগাদ জমিদার বাড়ির কাছে আসতেই হঠাৎ বিকট শব্দে মেঘের গর্জন, সাথে জমিদার বাড়ির ভেতর থেকে একটা ধুলো ঝড়ের মতো তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে ঘটল এক আশ্চর্য ঘটনা। বাড়ির ভেতর থেকে যে ধুলো ঝড় তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, তা যেন গিয়ে আছড়ে পড়ল একটু দূরে একটা খড়ের গাদায়। আর তৎক্ষণাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেই খড়ের গাদায়। তুমুল বৃষ্টির মধ্যেও ক্রমেই বেড়ে চলেছে সেই আগুনের দাপট, যেন সেই লেলিহান শিখার গ্রাস থেকে কারোর রেহাই নেই।